আজকে সপ্তম শ্রেণীর গণিত প্রভা বইয়ের কোষে দেখি 6.1 এই অধ্যায়টায় আলোচনা করব। এই অধ্যায়ের অঙ্কগুলো মোটামুটি তোমরা 6এও একবার দেখেছো বীজগাণিতিক সংখ্যামালার। এক নম্বর দেখো এক্স ও ওয়াইয়ের যোগফল। এক্স আর ওয়াইয়ের যোগফলকে আমরা কিভাবে লিখব? দেখো এক নম্বর এক্স আর ওয়াইয়ের যোগফলকে আমরা লিখব এক্স প্লাস ওয়াই। এটা তাহলে একটা বীজগাণিতিক রাশিমালা হলো। বীজগাণিতিক রাশিমালা কোনগুলো? যেগুলো ধরো পরপর কি হয়, এই চলরাশি থাকে, তাদের মধ্যে যখন একটা সম্পর্ক স্থাপন করা হয়ে থাকে তখন তাকে বলা হয় বীজগাণিতিক রাশিমালা। কি করা হয় দেখো, কেউ বাজারে গেল, 5টা আপেল কিনলো আর 6টা কমলালেবু কিনলো, তাহলে 5 আর 6 11টা বলা যায় না। ওই ক্ষেত্রে কি বলা হয়, 5টা আপেল প্লাস 6টা কমলা লেবু এই আকারে লিখতে হয়। এটাই হচ্ছে বীজগণিতিক আকার বলছে। তাহলে এক্স আর ওয়াইয়ের যোগফল রূপে প্রকাশ। ঠিক আছে। বি নম্বর দেখো জেড থেকে এক্স বিয়োগ, জেড থেকে এক্স কে বিয়োগ। সি নম্বর অঙ্কটা কি বলেছে, পি এর দ্বিগুণের সাথে কিউ এর যোগফল। পি এর দ্বিগুণ, পি কে 2 দিয়ে গুণ করতে বলেছে আর তাকে যোগ করতে বলেছে কিউ দিয়ে। এক লাইনে অনেকে করে, তোমরা একটু ভেঙে করবে। তাহলে গুণ করে দেবে প্লাস হচ্ছে কিউ। তাহলে কি দাঁড়ালো দেখো, এই এ বি সি ডি যেগুলো লেখা হচ্ছে সামনে, এগুলোকে বলা হয়ে থাকে চলরাশি। তোমরা নিশ্চয়ই জেনে এসছো যে এগুলোকে চলরাশি বলে। আমাদের চলরাশির ধারণা ছিল 6-এ। আর এই যে 2 আমরা লিখছি, এটাকে আমরা বলে থাকি হচ্ছে ধ্রুবক রাশি। তাহলে যখন আমি পির সাথে পি দ্বিগুণ বলেছে, তাই জন্য পিটাকে আমরা আগে লিখেছিলাম, পি কথাটা আগে ছিল বলে। কিন্তু যখন আমরা গুণটা করব, সবসময় মনে রাখবে ধ্রুবক রাশি যেটা থাকবে, ধ্রুবক পদ যেটা থাকবে সেটাকে কিন্তু আগে লিখতে হবে, অর্থাৎ 2p প্লাস হচ্ছে কিউ লিখতে হবে। একই রকমভাবে দেখো ডি নম্বর অঙ্কটা কি বলেছে, এক্স এর বর্গের সঙ্গে এক্স গুণ। তাহলে এক্স এর বর্গ মানে হচ্ছে এক্স স্কোয়ার। এর সাথে কাকে গুণ করতে বলেছে? বর্গের সাথে এক্স কে গুণ করতে বলেছে, তাহলে গুণ হচ্ছে এক্স। আচ্ছা, গুণ যখন হয়, তোমরা 5 প্রশ্নমালাতে শিখেছো যে গুণ যখন হয় তখন ঘাত যেগুলোকে বলে, যেগুলো পাওয়ার বলি আমরা, সেই পাওয়ারগুলো কিন্তু হচ্ছে যোগ হয়ে যায়। তাহলে এই ক্ষেত্রে কি হবে দেখো, এখানে দুটো আছে, এক্স এর মাথায় 2 ঘাত আছে, একে ঘাত বা ইংরেজিতে বলে পাওয়ার। তাহলে আমরা ঘাত কাকে বলে, ধ্রুবক কাকে বলে, চলরাশি কাকে বলে, এটা জানলাম। এগুলো জানা দরকার বীজগণিতিক অঙ্ক শুরু করার, এটা প্রাথমিক ধাপ। আচ্ছা, এখানে দেখো 2 আছে, এখানে কিছু নাই মানে এখানে 1 আছে। এরকম আমি 1 লিখলাম, কিন্তু তোমরা লিখবে না, কিছু নাই মানে 1 ধরে নেবে। আর গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো যোগ করতে হয়। 2 আর 1 যোগ করলে কত হবে? 2 আর 1 যোগ করলে হচ্ছে 3 হয়ে গেল। আচ্ছা, তারপরের অঙ্কটা দেখো, ই নম্বর অঙ্কটা কি বলেছে? ই নম্বর অঙ্ক বলেছে এক্স ও ওয়াইয়ের যোগফলের 1/4 অংশ। দেখো এক্স আর ওয়াইয়ের যোগফল এর বলেছে, তাই জন্য এখানে এর লিখলাম, 1/4 অংশ। অনেকে কি করে যে একটা লাইনে করে দেয়, কিন্তু ভিতটা এইরকমভাবেই শেখা উচিত যে এর বলেছে, তাই জন্য আমরা এখানে এর কথাটা দিলাম। আচ্ছা, তাহলে কি হবে দেখো, ওপরের মধ্যে গুণ হয়। আচ্ছা, আর নিচে যদি কিছু থাকে নিচের মধ্যে গুণ হয়। দেখো এক্স প্লাস ওয়াইটা উপরে আছে, আর এখানে এই ভগ্নাংশে 1 উপরে আছে। 1 দিয়ে তাহলে এটাকে যদি আমরা গুণ করি, তাহলে এক্স প্লাস 4 হবে। আর নিচে কত আছে? নিচে 4 আছে। তাহলে ই নম্বর অঙ্কটা আমাদের হয়ে গেল। আচ্ছা, এবারে দেখো এফ নম্বর অঙ্ক কি বলেছে। এফ নম্বর অঙ্ক বলেছে এ ও বি এর গুণফলের 4 গুণের সঙ্গে 7-এর যোগ। এ আর বি এর গুণফল বলেছে। তাহলে এফ নম্বর অঙ্কটা হচ্ছে কি লিখবো, প্রথমে লাইনটা পড়ে করবো, কোনো অসুবিধা হবে না। এ এবং বি এর গুণফল, আমি এখানে কিন্তু গুণ চিহ্নটা দিয়েছি। গুণফলের আবার 4 গুণ, গুণফলের 4 গুণ। দেখো আমি লাইন পড়ছি, ওখানে গুণ বলেছে, আমি গুণ বলেছি, এখানে এর বলেছে। যদিও এর আর গুণের মধ্যে খুব একটা এই ক্ষেত্রে কোনো রকম যে খুব একটা পার্থক্য সৃষ্টি হবে তা নয়, তোমরা গুণ আকারেও লিখতে পারো। তবে নিয়ম যেটা বলছে, নিয়ম হচ্ছে যে যেমন বলেছে তেমন করে করা।
তাহলে এ ও বি এর গুণফলের, তাহলে গুণফলের এর বলেছে তাই জন্য গুণ করলাম, এর সাথে কত যোগ করতে বলেছে, 7কে যোগ করতে বলেছে, তাহলে হচ্ছে প্লাস হচ্ছে 7। তাহলে যে কথাটা আমি আগে বলেছি যে সবসময় ধ্রুবককে আগে লিখতে হয়, দেখো এখানে বলেছিলাম ধ্রুবককে আগে লিখতে হয়, তাহলে এখানেও ধ্রুবক আগে লিখবো, এটা পুরোটাই গুণ করছি আমরা, এর যদিও আগে করতে হয়, আমি বললাম এখানে যে গুণ আর এর খুব একটা পার্থক্য নেই, এই ক্ষেত্রে সরলের ক্ষেত্রে ফ্যাক্টর হলেও এখানে খুব একটা অসুবিধা হবে না। আমি এক লাইনে যদি করি, আমি বললাম ধ্রুবককে আগে লিখবো তারপরে চলরাশি, তাহলে 4ab প্লাস হচ্ছে 7। তাহলে এক নম্বর অঙ্ক হয়ে গেল। এবার দেখো জি নম্বর কি বলেছে, এক্স এর দ্বিগুণের সঙ্গে ওয়াই এর অর্ধেক যোগ, দ্বিগুণ, তাহলে কার দ্বিগুণ, না এক্স এর দ্বিগুণ, তাহলে এক্স এর দ্বিগুণ মানে 2কে গুণ করতে বলেছে, এবং এর সাথে কাকে যোগ করতে বলেছে, দেখো এর সাথে যোগ করতে বলেছে ওয়াই এর অর্ধেক যোগ করি, তাহলে এর সাথে ওয়াই এর অর্ধেককে আমি যোগ করব। তাহলে দেখো কি হবে, দেখো 2 আর এক্স আমি বলেছি সবসময় ধ্রুবকটা আগে বসবে, তাহলে 2x প্লাস কি হবে y/2 হবে। আচ্ছা, এখানে তো আমি একটা জিনিস জানলাম যে ধ্রুবক রাশি আগে বসে। এবার চলরাশির ক্ষেত্রে আমি দেখি, কোনো একটা অঙ্কের ক্ষেত্রে বির সাথে সি, হ্যাঁ, এবং এদের গুণফলের সাথে এ, এই ধরনের একটা গুণফল দিয়ে দিয়েছে, তাহলে দেখো বি সি এ লিখলেও কোনো অসুবিধা নেই, কিন্তু ভালো লাগে তখন যদি আমি অ্যালফাবেট হিসাবে লিখি, অর্থাৎ যেটা আগে আছে এবিসির ক্ষেত্রে সেটাকে যদি আমরা আগে লিখি, তাহলে এবিসি এই আকারে যদি আমরা লিখি, আমার মনে হয় এটা দেখতে সুন্দর লাগে। তবে একটা জিনিস তোমরা জানো, 3-এর সাথে 2কে গুণ করলেও 6 হয়, 2-এর সাথে 3কে গুণ করলেও 6 হয়, অর্থাৎ আমরা 2 গুণ চিহ্ন 3 লিখলেও যা হবে, আবার 3 গুণ চিহ্ন 2 লিখলেও তাই হবে, অর্থাৎ এটা কোনো ফ্যাক্টর না যে তুমি কাকে আগে লিখছো কাকে পরে লিখছো। তবে একটা জিনিস হচ্ছে দেখার একটা ব্যাপার থাকে, সেই যে হিসাবে আমরা যদি দেখি, তাহলে যেগুলো অ্যালফাবেটে আগে থাকবে সেটাকে কিন্তু আগে বসবে। তাহলে আমাদের জি নম্বর অঙ্ক আমরা শিখলাম, আর কিছু নিয়ম আমরা এখান থেকে শিখলাম। আচ্ছা, আরেকটা অঙ্ক আছে এখানে, এইচ নম্বর অঙ্কটা। এইচ নম্বর অঙ্কটা কি বলেছে, এক্স ও ওয়াই এর সমষ্টি, আমি এক একটা করে লাইন পড়বার করব, কি বলেছে, এক্স আর ওয়াই এর সমষ্টি, সমষ্টি মানে যোগ, সমষ্টি করে দিলাম, থেকে বিয়োগ করতে বলেছে, মানে থেকে মানে বিয়োগ করতে বলেছে, কাকে বিয়োগ করতে বলেছে, এক্স আর ওয়াই এর গুণফলকে বিয়োগ করতে বলেছে, তাহলে এক্স আর ওয়াই এর গুণফলকে বিয়োগ করে দিব। তাহলে এদের আমি যদি যোগ করি, তাহলে এক্স প্লাস ওয়াই হলো, মাইনাস গুণকে আমরা কিভাবে লিখবো, আমি বলেছি ওয়াইকে আগে লিখবো না এক্সকে আগে লিখবো, সেটা আমি এখানে একটা বলেছিলাম যে অ্যালফাবেট হিসাবে যেটা আগে আসে সেটাকে আগে লেখাটা ভালো। তাহলে এই ক্ষেত্রে আমরা কিন্তু এক্স ওয়াই লিখলে জিনিসটা কিন্তু সুবিধা হবে বা দেখতে ভালো লাগবে। তাহলে আমাদের দেখো একের যে অঙ্কগুলো ছিল, একের অঙ্কগুলো আমরা কমপ্লিট করে দিলাম। এবারে আমি এই একের অঙ্কগুলো থেকে এক হোমওয়ার্ক দিচ্ছি। হোমওয়ার্কটা কেমন, এগুলো তোমরা জানো যে পি এর 5 গুণের সাথে 5 গুণের সাথে পি এর 1/3, 1/3 মানে হচ্ছে মানে 3 দিয়ে ভাগ, p/3, পি এর 1/3 মানে হচ্ছে p/3, তাহলে পি এর 5 গুণের সাথে পি এর 1/3 যোগফল। আশা করি তোমরা পারবে, যদি অঙ্কগুলো বুঝে থাকো, যে অঙ্কগুলো আমি এখানে করে দিলাম সেটা বুঝে থাকলে এই যে হোমওয়ার্কটা, এই হোমওয়ার্কটা করা কিন্তু খুব একটা অসুবিধা হবে না। তারপরে দেখো 3-এর অঙ্ক, 2-এর অঙ্কগুলো খুব একটা ইম্পর্টেন্ট নেই, তাই জন্য আমি করাচ্ছি না। আচ্ছা, 3-এর অঙ্ক কি বলেছে দেখো, নিচের বীজগাণিতিক সংখ্যা মালাগুলি উৎপাদক গাছের চিত্রের আকারে সাজিয়ে প্রত্যেকটি পদের মৌলিক উৎপাদকগুলি দেখায় ও তারা কত পদী সংখ্যা তা লিখি। দেখো পদ কোনগুলো, এই যে এইটা হচ্ছে একটা পদ, এটা একটা পদ, যেমন এটাতে কি হচ্ছে একটা পদ, দুটো, তিনটে, তাহলে এটা হচ্ছে ত্রিপদী। এইরকমভাবে আমরা কিন্তু পদকে বলতে পারি। আচ্ছা, মৌলিক উৎপাদকগুলো কেমন করে করা হয়, আমরা জানি যে উৎপাদক সাধারণত মৌলিকই হয়, অনেকে 4 দিয়ে করে, ওগুলো হয় না, মানে মৌলিক উৎপাদকগুলি দেখায়। মৌলিক উৎপাদক, মৌলিক সংখ্যা কাকে বলে তোমরা জানো, মৌলিক সংখ্যা হচ্ছে যারা এক আর ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না, তাদেরকে বলা হয় মৌলিক সংখ্যা। তাহলে 5x এর যদি আমরা মৌলিক উৎপাদকগুলো বের করি তাহলে কি দাঁড়াবে, 3-এর অঙ্ক 5x এর মৌলিক উৎপাদক। দেখো
পাঁচের উৎপাদক আগে করি। পাঁচের উৎপাদক আমরা জানি 1 এবং হচ্ছে 5। আচ্ছা, এখানে এক্স কি হবে, এখানে শুধু এক্স হবে, তাহলে এখানে উৎপাদক হচ্ছে 1, হ্যাঁ 1, 5 আর হচ্ছে এক্স। এইরকমভাবে উৎপাদকগুলোকে বের করতে পারি। এছাড়া কি হতে পারে, 5xও একটা উৎপাদক। তোমরা জানো যে আমরা যখন 4 করি তখন কি হয়, 4-এর উৎপাদক কি হয়, 1 হতে পারে। হ্যাঁ, মানে কত রকমভাবে আমি 4কে পেতে পারি। তারপরে হচ্ছে 2 হতে পারে, তারপর হচ্ছে 4 হতে পারে। এইগুলোকেই উৎপাদক বলা হয়। তোমরা উৎপাদক সম্পর্কে ধারণা পেয়েছো। আচ্ছা, 7 + 2x + x²। কি আছে, 7 + 2x + হচ্ছে x²। এখানে দেখো তিনটে পদ আছে, তিনটে পদের আলাদা আলাদা বের করব। তাহলে প্রথমে আমি 7-এর উৎপাদকগুলো বের করব, তারপরে আমি 2x-এর উৎপাদক বের করব, তারপর আমি x² উৎপাদক বের করব। উৎপাদক কিভাবে বের করা যায় দেখো, 7কে আমি কিভাবে, 7 × 1 আমরা জানি, তাহলে 7 ওকে 7, তাহলে এটা একটা উৎপাদক। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে উৎপাদক কি দেখো, 2-এর উৎপাদক আগে বের করি, 1 আর হচ্ছে 2, আর এখানে x-এর উৎপাদক xও হতে পারে। আচ্ছা, আর কি হতে পারে, পুরো সংখ্যাটাও একটা উৎপাদক হতে পারে। আমরা দেখো 4-এর ক্ষেত্রে যখন করছি 1 হচ্ছে, এবং যে সংখ্যার উৎপাদক করছি সেটাও হয়। অর্থাৎ তাহলে যদি 2x হয় তাহলে তার একটা উৎপাদক হচ্ছে 2x আমরা বলতে পারি। তারপরে x² আছে, তার মানে কি দেখো, আমরা 1 আর x² তো বলতেই পারি, অর্থাৎ যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা আর 1 এই দুটো তো আমরা বলতেই পারি। আচ্ছা, এখানে কিন্তু একটা xও আছে, তাই জন্য এটাও হচ্ছে একটা উৎপাদক। সি নম্বর অঙ্কটা দেখো কি বলেছে, x² + x + 1। সি নম্বর অঙ্কটা বলেছে x² + x + 1। তাহলে এখানে কি কি পেলাম আমরা দেখো, x² একটা টার্ম পেলাম, x পেলাম, আবার 1 পেলাম। x-এর স্কোয়ার মানে আমি বললাম 1 হবে, আর x², ওই সংখ্যা দুটো তো হবেই, আর মাঝে এক্সটাও হবে। তাহলে x-এর ক্ষেত্রে কি হবে, 1 আর x হবে, আর 1-এর ক্ষেত্রে তো 1 হবেই, হয়ে গেল। আচ্ছা, ডি নম্বরটা দেখো, ডি নম্বরটা দেখো কি আছে, 2x² y + 7। তাহলে 2x² y + হচ্ছে 7। তাহলে এটাকে যদি আমরা ভাঙি তাহলে কি হবে দেখো, 2x² y হবে আর হচ্ছে 7 হবে। তাহলে যদি আমরা দেখো এটাকে করি কেমন হবে, দেখো 2-এর উৎপাদক কি আছে, 2-এর উৎপাদক 1 আর 2 তো অবশ্যই হবে। x² মানে আমরা দেখেছি যে x হবে, আবার x² হবে, আবার y মানে হচ্ছে y তো হতে পারে। আচ্ছা, আর আমরা কিভাবে লিখতে পারি, কিভাবে লিখতে পারি সেটা দেখো। দেখো আমরা এটাকে xy আকারেও লিখতে পারি, তারপর আমরা 2x আকারেও লিখতে পারি, এই বিভিন্ন মানে অনেকগুলোই হবে এর ক্ষেত্রে। আচ্ছা, 7-এর ক্ষেত্রে কি হবে, 1 আর 7 হবে। এগুলো হচ্ছে উৎপাদকে, মানে কতভাবে তুমি ওই সংখ্যাটাকে লিখতে পারছো। আচ্ছা, এইবারে ই নম্বরটা দেখো, ই নম্বর অঙ্কটা কি হলো, 2y³ + y। তাহলে ই নম্বর হচ্ছে 2y³ + হচ্ছে y। এখানে তাহলে দুটো সংখ্যা আমি পেলাম, 2y³ একটা সংখ্যা পেলাম, আর একটা y একটা পেলাম। তাহলে যদি আমরা এর উৎপাদকগুলো করি, দেখো প্রথমে 2-এর উৎপাদকগুলো কি হবে, 1 এবং 2 হবে। এখানে y 3টে আছে, তাহলে y একটা হতে পারে, y দুটো হতে পারে, y 3টে হতে পারে, আবার 2y হতে পারে, 2y² হতে পারে, 2 মানে কত রকমভাবে এই 2y³ তুমি লিখতে পারো সেটা হচ্ছে এখানে দেখার বিষয়। এইবারে এখানে হচ্ছে y-কে যদি আমরা করি, দেখো y হচ্ছে 1 আর y, হ্যাঁ এই দুটো জিনিস হতে পারে। তারপর দেখো এফ নম্বর অঙ্কটা, এফ নম্বর অঙ্কটা কি বলেছে, দেখো এটা কিন্তু একটা ত্রিপদী, 3টে পদ আছে। দেখো এইটা একটা পদ, xy² একটা পদ, আর একটা xyz একটা পদ। তাহলে কি কি পদ পেলাম, x² y + xy² + xyz, এই 3টে পদ কিন্তু আমি এখান থেকে পেয়েছি। তাহলে দেখো এদেরকে আমরা কিভাবে পড়ব, যে আমি ফার্স্ট একে করব, আমি 1 আর হচ্ছে x² y তো আমি পাবোই বলে দিয়েছি। আচ্ছা, আর কিভাবে লিখতে পারি, এখানে এখানে xyও লিখতে পারি, একটা x একটা y আছে ধরে নিতে পারি, বা আমরা যদি করি x² y, আমি তো এটা লিখেই দিয়েছি, তাহলে এই রকমভাবে লিখতে পারি। আবার শুধু x আছে ধরে নিতে পারি, শুধু y আছে এর মধ্যে, এটা অর্থাৎ কিভাবে তাকে প্রকাশ করা যাচ্ছে সেগুলোই হচ্ছে উৎপাদক। আমি ধরো এর মধ্যে দেখো একটা
এক্স আছে ধরে নিচ্ছি, একটা ওয়াই আছে ধরে নিচ্ছি, আবার এখানে দুটো ওয়াইও আছে বলে দিয়েছে। আবার পুরো রাশিটাকে আমরা লিখতে পারি এক্স ওয়াই স্কোয়ার, আর এককে তো কনফার্ম সব ক্ষেত্রে উৎপাদক হিসাবে আমি তাকে লিখি। আচ্ছা, এইভাবে কিন্তু আমরা লিখব। আবার দেখো এক্স ওয়াইও লেখা যেতে পারে এটাকে, অর্থাৎ কী কীভাবে তাকে প্রকাশ করা যাচ্ছে। এক্স ওয়াই জেডকে দেখো আমরা এক্স লিখতে পারি, প্রথমে লিখে দিই এক, আর এক্স ওয়াই জেডকে আমরা প্রথমে লিখে দিচ্ছি। তারপর দেখো একটা এক্স, একটা ওয়াই, একটা জেড লিখতে পারি, তারপর এক্স জেড লিখতে পারি, এক্স ওয়াই আছে ধরে নিতে, মানে কত রকমভাবে তুমি এই সংখ্যাগুলোকে সাজাতে পারো, সেটাই হচ্ছে উৎপাদক। ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো জি নম্বর অঙ্কটা কি বলেছে, এক্স ওয়াই প্লাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। জি নম্বরটা অঙ্কটা বলেছে এক্স ওয়াই প্লাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে এটা দুটো পদ আমি আগে লিখে নিই। কী কী পদ আছে এখানে, এক্স ওয়াই একটা পদ আছে, আর টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার একটা পদ আছে। তাহলে আমি কি বলেছি, একে আমরা সাজাবো কীভাবে, দেখো আমি এক আর এক্স ওয়াই তো লিখতেই পারি, দুটো উৎপাদক তো কমন। আচ্ছা, এবার দেখো একে আমি শুধু এক্স হিসেবে ধরতে পারি, শুধু ওয়াই আছে ধরতে পারি, ঠিক আছে, যত রকমভাবে তুমি সাজাতে পারো। আচ্ছা, আবার দেখো এই ক্ষেত্রে দেখো এর মধ্যে আবার দুই আছে। আচ্ছা, প্রথমে তাহলে আমি দুইকে করে নিচ্ছি, দুই হচ্ছে এক আর হচ্ছে দুই হবে। তারপর এক্স স্কোয়ার মানে কি, এক্স আর হচ্ছে এক্স স্কোয়ার। আচ্ছা, ওয়াই স্কোয়ার মানে কি, ওয়াই একটা হিসাবেও ধরতে পারি, আবার দুটো আছে। আবার দেখো এক্স ওয়াই আকারে ধরতে পারি, মানে কত রকমভাবে যায়, এক্স স্কোয়ার ওয়াই, এক্স ওয়াই স্কোয়ার, এরকমভাবে বিভিন্নভাবে তাকে সাজানো যেতে পারে। ঠিক আছে, অনেক জায়গা লেগে যাবে এটা করতে গিয়ে। আচ্ছা, এইচ নম্বর দেখো ফাইভ এক্স প্লাস টু ওয়াই, তাহলে এইচ নম্বর হচ্ছে ফাইভ এক্স প্লাস হচ্ছে টু ওয়াই। কীভাবে ভাঙানো যেতে পারে, দেখো প্রথমে দুটো পদ, একটা হচ্ছে ফাইভ এক্স হচ্ছে একটা পদ, আর একটা হচ্ছে টু ওয়াই হচ্ছে একটা পদ। পদগুলো আগে বের করে দিলাম, ফাইভ এক্স এক আর হচ্ছে পাঁচ, আর কত হবে, শুধু এক্স হতে পারে, আবার ফাইভ এক্সও হতে পারে। টু ওয়াইকে আমরা কি লিখতে পারি, এক আর হচ্ছে দুই আমরা লিখতে পারি, আর শুধু ওয়াইও আমরা লিখতে পারি, আবার টু ওয়াই আকারেও লিখতে পারি। তাহলে আশা করি অঙ্কগুলোকে বুঝতে পেরেছো। এই ধরনের অঙ্কগুলো অনেকগুলো হয়, কিন্তু বারবার বলছি আমি কিন্তু কয়েকটা লিখেছি, যেমন হচ্ছে টু এক্স হতে পারে, টু ওয়াই হতে পারে, মানে যত রকমভাবে তুমি তাকে সাজাতে পারো। তাহলে এর উপরে একটা আমি হোমওয়ার্ক দিচ্ছি। হোমওয়ার্কটা হচ্ছে ধরো টু এক্স ওয়াই প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার। তাহলে কতগুলো পদ আছে তোমরা দেখতে পাচ্ছ, দুটো পদ, আর কিভাবে সাজাতে হয় এই যে অঙ্কগুলো শিখলে, এই অঙ্কগুলোর উপরে তুমি কিন্তু এই অঙ্ক মানে যদি শিখে থাকো তাহলে এই অঙ্কটা অবশ্যই পারবে। তারপরে 4 নম্বরের অঙ্কটা কি বলেছে, দেখো 4 নম্বর অঙ্ক বলেছে নিচে বীজগাণিতিক সংখ্যা মালায় ধ্রুবক ছাড়া অন্য পদগুলির সংখ্যা মালার সহগ বের করি। দেখো সহগ কোনটা, আগে জানতে হবে ধ্রুবক কোনগুলো। দেখো ধ্রুবক হচ্ছে যেগুলো শুধুমাত্র এই -5, এর কিন্তু কোনো সহগ নেই, এগুলো হচ্ছে ধ্রুবক পদ, শুধু ধ্রুবক। তাহলে সংখ্যামালা ধ্রুবক, যেমন ধরো এই একটা সংখ্যামালা, এখানে ধ্রুবক কত, এখানে ধ্রুবক হচ্ছে 4। তাহলে তোমরা বুঝতে পেরেছো, শুধু যখন সংখ্যাটা ব্যবহার হচ্ছে সেটাকে আমরা বলে থাকি হচ্ছে ধ্রুবক। তাহলে এখানে দেখো শুধু সংখ্যাটা ব্যবহার হয়েছে, তাই জন্য এটাকে আমরা ধ্রুবক বলছি। এখানে শুধু সংখ্যা ব্যবহার হয়েছে, তাই জন্য এটাকে ধ্রুবক। তাহলে ধ্রুবকের ক্ষেত্রে সহগ বের করতে হবে না, বলেছে ধ্রুবক ছাড়া, ধ্রুবকটাকে বাদ দিয়ে। তাহলে আমি ধ্রুবককে বাদ দিয়ে দিচ্ছি, তাহলে এখানে 4টাকে বাদ দিতে হবে, 4ও এখানে একটা ধ্রুবক পদ। ঠিক আছে, তাহলে কি বলছে, অন্য যে পদগুলো থাকলো তার সহগ। দেখো এইটা একটা পদ, আর 2x একটা পদ, 3y একটা পদ। আমি তোমাদের বলেছি যে পদ কোনগুলো, আগেই আমি এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমি বলেছি যে এগুলো যেমন একটা দুটো তিনটে ত্রিপদী একটা সংখ্যামালা, হ্যাঁ সেই রকম এটা হচ্ছে দুটো পদ রয়েছে। এবার দেখো এই যে পদ আছে, এই পদে চলরাশি কি আছে, চলরাশি হচ্ছে এক্স, এক্সের সাথে যেটা লেগে থাকে তাকে বলা হয় তাকে সহগ। তাহলে এখানে সহগ কত, এখানে সহগ হচ্ছে 2। এই ক্ষেত্রে দেখো এই ক্ষেত্রে সহগ কত, এই ক্ষেত্রে সহগ কিন্তু 3। এইরকমভাবে বের করা যেতে পারে। এই ক্ষেত্রে দেখো এই পদের ক্ষেত্রে সহগ কিছু লেখা নাই, মানে হচ্ছে এখানে কিন্তু 1 আছে, মানে সামনে কি আছে 1।
আচ্ছা, অনেকে শূন্য বলে, কিন্তু শূন্য থাকলে যদি এর আগে শূন্য থাকতো, শূন্য দিয়ে একে গুণ করলে তো শূন্যই হয়ে যেত। তাহলে শূন্য থাকে না, ওখানে কি থাকে, এখানে থাকে হচ্ছে 1। আবার এই যে পদ আছে এর ক্ষেত্রে সহগ কি হবে, সহগ হচ্ছে 2। তাহলে সহগ কি, চলরাশির সাথে যে সংখ্যা লেগে থাকে সেটাকেই আমরা বলে থাকি হচ্ছে সহগ। এটা তো ধ্রুবক রাশি বললাম। এই ক্ষেত্রে আমি তোমাদের বললাম যে এই ক্ষেত্রে কত হবে, এটা ক্ষেত্রে 1 হবে, কিছু নাই মানে 1। এটা মাথায় রাখবো। তাহলে এক্স ওয়াই এই যে চলরাশি তার হচ্ছে সহগ কত, সহগ হচ্ছে 5। আর এখানে ক্ষেত্রে সহগ কত, এই জায়গাটা একটু খেয়াল রাখবে, আমরা 7 বলে দিব না, 7 নয়। বীজগণিতিক অঙ্কের আগে যে চিহ্ন থাকে সেটাকে কিন্তু অবশ্যই গুরুত্ব দিতে হবে। এখানে যেহেতু -7 আছে তাই জন্য -7 লিখব। যদি কোনো সংখ্যা বীজগণিতের ক্ষেত্রে যদি কোনো সংখ্যার আগে মাইনাস থাকে অবশ্যই সেটাকে কিন্তু লিখতে হবে। এই জায়গাটা কিন্তু অনেকেই গন্ডগোল করে দেয়। যেমন ধরো ডি নম্বর অঙ্ক, এটা তো ধ্রুবক রাশি, চলরাশি হচ্ছে জেড। জেডের সাথে কত আছে, -1 হবে, কিন্তু শুধু 1 না, কারণ দেখো জেডটাকে মাইনাস আছে, ওই মাইনাসটাকে কিন্তু লিখতে হবে -1। এই ক্ষেত্রে এক্স কিউবের সহগ কত, +1, প্লাস লিখলেও হবে না লিখলেও হবে। এখানে ক্ষেত্রে কত 1, এই ওয়াইয়ের সহগ কত -1। আচ্ছা, এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে দেখো ভগ্নাংশ আকারে আছে, তাহলে এই ক্ষেত্রে সহগ হচ্ছে হাফ, মানে উপরে হচ্ছে 1 আছে আর নিচে আছে 2। তাহলে তোমরা এই অঙ্কগুলোকে বুঝতে পেরেছো। তাহলে 4 নম্বর অঙ্ক যদি বুঝে থাকো তাহলে 4 নম্বরের অঙ্কের উপরে আমি একটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। মোটামুটি যে জিনিসগুলো আলোচনা করলাম সবগুলো মিলিয়ে একটা হোমওয়ার্ক দিচ্ছি। যেমন ধরো 4x² y -3y² প্লাস 3xy বাই হচ্ছে 2। তাহলে এই যে চলরাশিগুলো আছে সহগ নির্ণয় করো, সহগ নির্ণয় করো। যদি এই 4 অঙ্কগুলো বুঝে থাকো তাহলে আশা করছি এগুলো পারবে। এবারে দেখো 5 অঙ্ক কি বলেছে। 5 অঙ্ক বলেছে নিচের বীজগাণিতিক সংখ্যা মালায় এক্স উৎপাদকযুক্ত পদের বা পদগুলির এক্স এর সহগ লিখি। যে পদের সাথে এক্স আছে তাকে আগে নির্বাচন করো। দেখো এই যে এই সংখ্যামালায় দুটো পদ আছে, দুটো পদ থাকলেও এই প্রথম পদের সাথে কিন্তু এক্স যুক্ত আছে। যেহেতু প্রথম পদের সাথে এক্স যুক্ত আছে তাহলে এটাই হচ্ছে এক্স উৎপাদক যুক্ত পদ। আচ্ছা, বা পদগুলির এক্স এর সহগ নির্ণয়। তাহলে আমরা কি দেখছি, এটা হচ্ছে এক্স যুক্ত পদ বা এক্স উৎপাদক যুক্ত পদ। তাহলে এর সাথে কি সহগ কাকে বলে আমি বলেছি, যেটা লেগে থাকে, যেটা এক্স এর সাথে লেগে থাকবে সেটাই হচ্ছে সহগ। তাহলে এখানে এক্স এর সাথে কত লেগে আছে, এক্স এর সাথে হচ্ছে y³ লেগে আছে। তাহলে এখানে সহগ কত, y³। যেটা সঙ্গে লেগে থাকে তাকে আমরা বলে থাকি সহগ। দেখো এখানে এক্স উৎপাদক যুক্ত, এখানে দুটো পদ আছে, দুটো পদ থাকলেও তার মধ্যে এক্স উৎপাদক যুক্ত পদ হচ্ছে এই সংখ্যাটা, এটা কিন্তু নয়। এবার এই যে এক্স উৎপাদক যুক্ত যে পদ আছে সেই পদে দেখো কি আছে, না -8z আছে। তাহলে কিন্তু আমরা -8z কে লিখবো। আমি বলেছি মাইনাস কিন্তু উল্লেখ থাকতে হবে, যদি থাকে সংখ্যামালার আগে যদি মাইনাস থাকে তাকে কিন্তু লিখতে হবে। সহগ হচ্ছে এক্স ছাড়া যেটা আছে, অর্থাৎ এক্স এর সাথে যেটা লেগে আছে সেটাই হচ্ছে সহগ। এখানে 3টে পদ আছে কিন্তু এক্স উৎপাদক যুক্ত পদ হচ্ছে এইটা। এক্স উৎপাদক যুক্ত যে পদ আছে তার মধ্যে আগে দেখো মাইনাস আছে বলে মাইনাসকে লিখতে হবে, এক্স এর সাথে কিছু নাই মানে 1 লেগে আছে। আবার এখানে 3টে পদ থাকলেও এক্স উৎপাদক যুক্ত পদ কিন্তু হচ্ছে এইটা। তাহলে এক্স এর সাথে কত লেগে আছে, ওয়াই। যেহেতু প্লাস আছে তাই জন্য এখানে কিছু লিখলাম না, কিন্তু যদি মাইনাস থাকতো অবশ্যই এখানে কিন্তু মাইনাস লিখতে হতো। তারপরে দেখো কি বলেছে, এক্স উৎপাদক যুক্ত পদ দুটো আছে, এটা আছে এটা। তাহলে প্রথমে যেটা এক্স উৎপাদক যুক্ত পদ আছে তার সহগ হচ্ছে 1। আর তৃতীয় ক্ষেত্রে দেখো দ্বিতীয় যে এক্স উৎপাদক যুক্ত পদ রয়েছে এক্স এর সাথে লেগে আছে y²। আচ্ছা, এই অঙ্কটার ক্ষেত্রে দেখো দুটো পদ আছে, দুটো পদ হলেও এক্স এর সাথে যেটা লেগে আছে কত লেগে আছে, না এখানে 15 আছে, এখানে হচ্ছে y⁴। তাহলে এইটাকে আমরা বলে থাকি হচ্ছে সহগ। তাহলে এক্স এর সহগ কত, 15 y⁴। তাহলে এখান থেকে আমি তোমাদের একটা হোমওয়ার্ক দিচ্ছি।
হোমওয়ার্ক হচ্ছে এক্স উৎপাদক যুক্ত পদ নির্ণয় করো, এই এক্স যুক্ত পদের সহগ নির্ণয় করো। যেমন ধরো -30 x y³ z, তাহলে এক্স উৎপাদক যুক্ত পদের সহগ নির্ণয় করো, আশা করি তোমরা বুঝতে পেরেছো। অঙ্কগুলো খুব একটা জটিল নয়, তবে আমি বলবো যে এইগুলো হচ্ছে অঙ্কের মানে বীজগণিতের ভিত। এগুলো যদি না জেনে থাকো তাহলে কিন্তু পরে অসুবিধা হবে। তো 6 নম্বর অঙ্ক কি বলেছে, নিচে বীজগাণিতিক পদগুলির মধ্যে সদৃশ্য পদগুলি আলাদা করে ঘরে লিখি। সদৃশ্য পদ কাদের বলা হয়? সদৃশ্য পদ হচ্ছে যাদের ক্ষেত্রে একই ধরনের মানে চলরাশিগুলো থাকে, তাকে বলা হয় থাকে সদৃশ্য পদ। তাহলে সদৃশ্য পদ কাকে বলা হয়? সদৃশ্য পদ হচ্ছে একই চলরাশি যুক্ত পদ, কে আমরা বলে থাকি সদৃশ্য পদ। আচ্ছা দেখো এখানে কি আছে, চলরাশিগুলো মোটামুটি কি আছে সেগুলোকে আগে আলাদা করি। এক্স একটা চলরাশি আছে, ওয়াই একটা চলরাশি আছে, এক্স ওয়াই একটা চলরাশি, ওয়াই স্কোয়ার। তাহলে কি কি চলরাশি পেলাম? এক্স একটা চলরাশি পেলাম, এখানে ওয়াই একটা চলরাশি পেয়েছি, এক্স ওয়াই একটা চলরাশি পেলাম, ওয়াই স্কোয়ার একটা চলরাশি পেলাম। তাহলে এই যে বিভিন্ন ধরনের চলরাশিগুলো পেলাম। তাহলে প্রথমে 2x আছে, একে কোন ঘরে লিখব? একে এক্স চলরাশি যেখানে আছে সেখানে লিখবো। তাহলে এই অংশে লিখলাম 2x। তারপরে কত আছে? ওয়াই, ওয়াইকে কোথায় লিখবো? এখানে। তারপর আছে 12xy, তাহলে এখানে লিখবো 12xy। তারপরে দেখো কি আছে, 13y², তাহলে এখানে লিখবো 13y²। তারপরে হচ্ছে -5x, তাহলে দেখো এক্স চলরাশি, তাহলে একে এই ঘরে লিখবো। এটাই হচ্ছে সদৃশ্য পদ। দেখো এরও চলরাশি যা আছে এখানেও চলরাশি তাই আছে, তাই জন্য একে আমরা বলবো সদৃশ্য। 18y, তাহলে একে কিন্তু এখানে লিখবো 18y। তারপরে কত আছে? -4x, তাহলে এখানে লিখবো -4x। তারপরে কত আছে? -2y², তাহলে এই -2y²। তাহলে একই ধরনের চলরাশিগুলোকে একই জায়গাতে লিখবো, এগুলো হচ্ছে সদৃশ্য পদ। তারপরে কি আছে দেখো, 21x²y, তাহলে এটাও এক ধরনের চলরাশি পদ। তাহলে কি পদ আছে? x²y, তাহলে এখানে লিখলাম 21x²y। তারপর কি আছে? 3x, তাহলে একে এখানে লিখবো। তারপর আছে 3xy, xy এর ঘরে লিখবো, তাহলে একে 3xy। তারপর আছে -xy, তাহলে হচ্ছে -xy লিখলাম। তারপর কত আছে দেখো, -y হলো, আচ্ছা -2y² হয়েছে। -2y² পর দেখো কত আছে? 21x²y, তাহলে 21x²y, এ তো লিখেছি আমরা। এইভাবে আমরা কিন্তু করব। তারপর আছে ধরো 3xy, 3xy লিখেছি, -y লিখে দিয়েছি। আচ্ছা -y আছে, তাহলে -y, -6x²y, তাহলে হচ্ছে এই 6x² একটা ঘর লাগবে, তাহলে x² এর একটা পদ এখানে বলেছে, তাহলে হচ্ছে -6x², তাহলে তারপর বলছে -15x²। দেখো আমি যে সাজালাম একটা জিনিস খেয়াল করো, যে এগুলোকে বলা হয় সদৃশ্য পদ। দেখো প্রত্যেকের ক্ষেত্রে একই চলরাশি আছে, তাই জন্য এগুলোকে আমরা বলছি হচ্ছে সদৃশ্য পদ। তাহলে চলরাশি একই রকম হলে সদৃশ্য পদ বলা হয়। এই অঙ্কগুলো বুঝলে তাহলে তোমাদের একটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। ধরো 2xy, 4x²y, 6xy, 7xy, -100x²y, 10xy। হ্যাঁ, এদের মধ্যে এই সদৃশ্য পদগুলির শ্রেণীবিন্যাস করো। সদৃশ্য পদগুলির শ্রেণীবিন্যাস করো। আশা করি তোমরা পারবে। তারপরে কি বলেছে দেখো,
আমাদের এই সদৃশ্য পদ হয়ে গেল। এবার 7 নম্বরের অঙ্কগুলো বলেছে, নিচের জোড়া পদগুলির মধ্যে কোনগুলি সদৃশ্য কোনগুলি অসদৃশ্য পদ তা যুক্তি দিয়ে লিখি। যুক্তিটা এটাই যে একই ধরনের চলরাশি হলেই সদৃশ্য হয়। দেখো এটা কিন্তু সদৃশ্য নয়, এটা হচ্ছে অসদৃশ্য। ও অসদৃশ্য হওয়ার পেছনে কারণটা হচ্ছে এখানে যে চলরাশিটা আছে এখানে কিন্তু সেই চলরাশিটা নেই, এখানে আছে এক্স, এখানে আছে ওয়াই। এইভাবে তোমরা যুক্তি দিতে পারো। এখানে দুটোতেই এক্স আছে তাই জন্য একে আমরা সদৃশ্য পদ বলে থাকি, এখানেও দুটো এক্স আছে তাই জন্য একেও সদৃশ্য, অর্থাৎ একই ধরনের চলরাশি আছে। দেখো কি সংখ্যা আছে এটা বড় ব্যাপার নয়, মানে চলরাশিকে দেখতে হবে। এখানে দেখো চলরাশি আছে এক্স ওয়াই, এখানে আছে ওয়াই জেড, তাহলে একই রকম নয়, তাই জন্য এটাকে আমরা বলে থাকি অসদৃশ্য পদ বলে থাকি। এখানেও তাই এক্স, আচ্ছা এখানে একটা মনে রাখবে ওয়াই এক্স আর এক্স ওয়াই দুটো কিন্তু একই জিনিস, ঠিক আছে? এখানে তোমরা ঘাবড়ে যেও না, অনেকে বলবে যে আলাদা আছে, তা নয়, এটা কিন্তু একই আছে। একটু লিখেছে একটু উল্টাপাল্টা করে, উলট করে, কিন্তু একই আছে। এখানেও এক্স ওয়াই চলরাশি, এখানেও এক্স ওয়াই চলরাশি, তাই জন্য এটাকে কিন্তু আমরা সদৃশ্য পদ বলবো। আবার এখানে দেখো এক্স ওয়াই আছে, এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে, তাহলে মিল নেই, তাই জন্য একে আমরা বলবো হচ্ছে অসদৃশ্য পদ। তাহলে সদৃশ্য পদ কাদের বলা হয়? যাদের ক্ষেত্রে চলরাশি একই রকম হয় তাদেরকে বলা হয় থাকে সদৃশ্য, যাদের চলরাশিটা আলাদা হয় তাদেরকে বলা হয় অসদৃশ্য। 8 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে, নিচের বীজগাণিতিক সংখ্যামালায় যে পদটিতে এক্স স্কোয়ার পদ আছে সেটি লিখি, এক্স স্কোয়ারের সহগ নির্ণয় করি। দেখো এখানে এক্স স্কোয়ার পদ নেই, এখানে এক্স স্কোয়ার পদ আছে। আচ্ছা তাহলে নেই, তাহলে সহগ আসার প্রশ্ন নেই। এখানে দেখো একটা পদ রয়েছে এক্স স্কোয়ার, তাহলে এর সহগ কত? আমি বলেছি দেখো মাইনাস কিন্তু লিখতেই হবে, আর সহগ কত আছে 6। এখানেও এক্স স্কোয়ার পদ আছে, এর সহগ কত হবে 3। এখানেও এক্স স্কোয়ার আছে, তাহলে এর সহগ কত হবে, প্লাস লেখার দরকার নেই, যেটা লেগে আছে সেটাই 3y। এখানে এক্স স্কোয়ারের সহগ কত হবে, দেখো এখানে মাইনাস আছে, তাহলে এখানে হচ্ছে মাইনাস বসবে, আর কত হবে, এখানে 6 আছে, আর এখানে আছে ওয়াই স্কোয়ার। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আচ্ছা তাহলে 8 নম্বরের অঙ্কগুলো যদি জানো তাহলে এখান থেকে আমি তোমাদের একটা হোমওয়ার্ক দিচ্ছি, HW দিয়ে দিচ্ছি, যে এক্স স্কোয়ার যুক্ত পদ, এক্স স্কোয়ার যুক্ত পদের সহগ নির্ণয় করো, সহগ নির্ণয় করো। একটা দিলাম যে 5x স্কোয়ার মাইনাস দিয়ে দিলাম একটা ওয়াই জেড এ বি সি, এটা নির্ণয় করবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক, এর পরের দিন একটা নতুন অধ্যায় নিয়ে আলোচনা করব। ধন্যবাদ। Subscribe my channel PKB Math.